স্টোরি সেলেব আড্ডা। অ্যাকচুয়ালি সেই মানুষটা যখন আমার আজকের সেলেব, সে যখন প্রবেশ করেছে স্ট্রিমিং মার্কসে, সেই সময়টা থেকে শুরু করে আমার পাশে সে বসা পর্যন্ত এত আমি আমার ভাইবসটা এত চেঞ্জ হয়ে গেছে, এত হেসেছি। এখন আমি খুব ক্লান্ত হয়ে গেছি হাসতে হাসতে। তো মানুষটাই এরকমই আজকে, মানে আমি তার কাছ থেকে শুনবো তার কথা। এবং সেই মানুষটা দীর্ঘদিন ধরে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ভালো বাসা পেয়েছে প্রচুর মানুষের। এবং এই বঙ্গের মাটিতে তার কাজের যে প্রশংসা নানা ক্ষেত্রে, সেটা সিনেমা বলো, সিরিয়াল বলো, সবেতেই কিন্তু সে কিন্তু অনন্যা। আর আর এই মুহূর্তে তার লেখা একটি বইও বইমেলাতে প্রকাশ হতে চলেছে। সেটা তো মানে একটা নতুন ফরম্যাট, নতুন ভাবে আমরা তাকে পাচ্ছি লেখিকা হিসেবে। তো আমরা কথা বলে নিচ্ছি এই মুহূর্তে অভিনেত্রী, লেখিকা এবং পরিচালক তনিমা সেনের সঙ্গে। পরিচালক কেন বললাম সেটা কিন্তু আমাদের ইন্টারভিউ যখন ক্রমশ এগোবে আমরা সেটা জানতে পারবো। তনিমাদি, তুমি কেমন আছো? 2024-এর শুরুতে এই মুহূর্তে আমরা বসে আছি একটা কোজি ক্যাফে, যেখানে দার্জিলিং এর ফ্লেভারের চা খেতে খেতে কলকাতার একটা সুন্দর জায়গায় বসে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি। কেমন লাগছে? আমি বছরটা শেষ করেছি বাঘের সঙ্গে, বাঘের সাথে। এবং মানে কোনো ছবির বাঘ নয়, কোনো প্লাস্টিকের বাঘ নয়, কিচ্ছু না, একদম অরিজিনাল, একেবারে বনের মধ্যে হেঁটে চলে বাঘ ঘুরে বেড়াচ্ছে, সেই বাঘের সঙ্গে আমি বছর শেষ করেছি। অতএব গত বছরে যা দুঃখ কষ্ট তোলা থাক, সব তো মুছে ফেলা যায় না, তোলা আছে, কিন্তু বাঘের স্মৃতি এখন আমার জীবনে উজ্জ্বল হয়ে আছে। আমি যে কোনো সময় বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু মেয়েরার যদি খারাপ করে দাও আমি ঝাঁপিয়ে পড়বো। তো তোমার জীবনে এই যে বাঘের মতন যে হিংস্রতা, তুমি তো একেবারেই সেরকম না। বাঘ কিন্তু হিংস্র নয় গো। আচ্ছা, বাঘ আমরা দেখে এলাম যে তুমি একটা অন্যরকম ভাবে বাঘের পেটে যদি টান না পড়ে, মানুষ তো যখন তখন গায়ে ধাক্কা লাগলেও হিংস্র হয়ে উঠছে, কিন্তু বাঘকে দেখলাম একদম তোমার ওই হরিণের সঙ্গে, ময়ূরের সঙ্গে, তারপরে ভাল্লুকের সঙ্গে কি সুন্দর মিলেমিশে আছে, পাত্তাই দিচ্ছে না কোনো। আমাদের দিকে আমার চোখে চোখে কতক্ষণ তাকিয়ে রইলো। আমি মনে মনে ভাবলাম, এরকম একটা বাঘ বাচ্চা মানুষ তো আমি সারা জীবন পেলাম না। সত্যি অ্যানিমেল, যে সুন্দর, যে অ্যানিমেলের প্রতি যে ভালোবাসাটা, প্রাণী সংরক্ষণে, তো তনিমাদির ভালোবাসাটা নিয়ে সত্যি একটা কি বলবো, আমার তরফ থেকে তো সত্যি এটা একটা অসাধারণ ফিলিংস বাঘের প্রতি। ভালোবাসার কথা যখন বললে তখন আমি একটা প্রেমের কথা বলি। হ্যাঁ বলো। প্রেম তো অবশ্যই, ঠান্ডাও পড়েছে বাইরে। সেটা হচ্ছে কি, মানে এখন তো অভিনব অভিনব ধরনের প্রেম হয়। তো ধরো আগে যেমন ছিল প্রত্যেকদিন কারোর সঙ্গে দেখা হতো, কিংবা একটু সিনেমা যাওয়া, একটু যাওয়া, এখন না সবাই ব্যস্ত ট্যস্ত হয়ে গেছে বলে ওই ব্যাপারগুলো একটু কমেছে। কে কোথায় যাচ্ছে আমি সেই দিকে যেতে চাইছি না, আমি ছুটকো প্রেমের কথা বলছি। তো এরকম সেদিনকে একটি আমাদেরই একজন স্টুডিও একটি মেয়ে আর কি বেশ ভালোভাবে ছুটে যাচ্ছিল, ফোন আসছিল, এরকম চলছিল, মানে প্রেম চলছে। হ্যাঁ, তা আমরা মজা নিচ্ছিলাম, কি রে হ্যাঁ এই বলেছে ওই বলেছে, বেশ ভালো হচ্ছিল। 2 মাস 4 মাস যাওয়ার পর হঠাৎ দেখলাম যে এরকম কি কোনায় গিয়ে কাঁদছে। কি হলো তোমার, তো শেয়ারই আছে বলে, না ভালো লাগে না। কেন? বলছে আরে সকাল থেকে আমি কতবার দিয়ে একটা গুড মর্নিং হয়ে গেছে ভোরবেলা, তারপর জিজ্ঞেস করছি খেয়েছো, তারপর জিজ্ঞেস করছি বেরোলে, তারপর জিজ্ঞেস করছি, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। করতে করতে গোটা 15 এরকম যাতায়াতের পর আসছে না, হঠাৎ একখানা কাঁচকলা এলো, মানে সবই নাকি ঠিক আছে, তোর কাঁচকলা নিকুচি করেছে। তো সত্যি কথা যে ভালোবাসাটা এখন বড্ড, মানে তোমার কি মনে হয় যে একটু মেকি হয়ে গেছে, একটু ডিজিটাল নির্ভর হয়ে গেছে, একটু আমরা বেশি ফার্স্ট হয়ে গেছি, এবং ভালোবাসাটা খুব নিড বেস হয়ে গেছে, প্রয়োজনের মধ্যে
সাথে ভালোবাসাও কিন্তু পরিবর্তন হচ্ছে। পরিবর্তন তো হচ্ছেই, তবে মানে আমি ঠিক প্রেমে না পড়লে বুঝতে পারছি না যে কি হচ্ছে, নিজে না এলে তো। সেই প্রেমে যখন তুমি পড়েছিলে তখন তোমার তো ভালোবাসার চাহিদাতেই তুমি ভালোবেসেছিলে। এখন চাহিদা আর ভালোবাসা এই দুটো কিন্তু মানে অন্য একটা ফরম্যাটে এখন মানুষ না, ভাবছে। এখন কিসের চাহিদার কথা তুমি বলছো আমি জানি না, তবে মনের চাহিদাটা কিন্তু এখন বড্ড বেশি বেড়ে গেছে আমার। আচ্ছা, যে একটা ঠিক বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান বুদ্ধিমান আর শ্রুট নয়, এবং অবশ্যই রসিক, রসিক আর গান ভালোবাসবে, মানে গান মানে লারে লাপ্পা গান নয়, না। আমার প্রিয় মানুষটার গান, অর্থাৎ আচ্ছা, হেমন্তর গান, আচ্ছা আচ্ছা, আর রবীন্দ্রনাথ। এই চারটে জিনিস থাকলেই আমার মনের কাছে চলে আসতে পারবে সে। তনিমাদি রিসেন্টলি তনিমাদির বই রিলিজ করতে চলেছে 18 তারিখে। তনিমাদি কথায় কথায় বলছিল আমার মনে হচ্ছে আমার বিয়ে হতে চলেছে, এবং এত আমি মানে নিজেকে বইয়ের প্রতি এত ভালোবাসায় নিজেকে মগ্ন করে দিয়েছি, আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি 18 তারিখ আসছে ওই বিয়ের দিনটা আসছে। একদমই গো, সেই কোন জন্মে বিয়ে করেছে তখন ঠিক বিয়ের ব্যাপারটা বুঝিনি অ্যাকচুয়ালি, কিন্তু ওই যে বাড়িতে একটা সবার মধ্যে একটা হই হুল্লোড় আনন্দ এসে, এখন না আমি একলা পুরো ব্যাপারটা নিয়েছি, আর একদম কাছের দু চারজন মানুষ যে আমার সঙ্গে তারাও অনুভব করছে আর কি, আমার মনে হচ্ছে তারাও অনুভব করছে। তো আমরা একটু জানতে চাইছি আমার দর্শকরাও যারা তনিমা সেনকে ভীষণ ভালোবাসে, এই বইটির বিষয়বস্তু কি এবং কিভাবে এই বইটি নিয়ে তুমি ভাবনা চিন্তা করো? দেখো, বইটির বিষয়বস্তু বলতে আমি যে একটা মধ্যবিত্ত সমাজে আছি, তো আমি খুব হাই ক্লাস লোকেদের খুব কমই মেলামেশা থাকে, মানে অন্তরের মেলামেশা, যাচ্ছি আসছি, চা খেলাম কফি খেলাম চলে এলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু আন্তরিকভাবে যে মেলামেশাটা না খুব নিম্নতে আছে না খুব উচ্চতা, মাঝামাঝি জায়গায়, আমরা যেরকম মধ্যবিত্ত। তা এই মধ্যবিত্ত মানসিকতার মানুষদের নিয়েই আমার বইটা, 13টা গল্প আছে আমার বইতে, 13টা ছোট ছোট গল্প নিয়ে একটা 100 পাতার বই। তুমি বই মেলাতে পাবে 178 নম্বর স্টলে। অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন, 178 নম্বর স্টলে বুক ফেয়ারে তনিমাদির বইটা পাবেন, তনিমা সেনের, এবং অবশ্যই আপনারা নিজেদের সংগ্রহে রাখবেন। তো এই 100 পাতার বইয়ের যে বিষয়বস্তুটা, যেহেতু তুমি লেখিকা হিসেবে এটা তোমার প্রথম বই, তো এই নিয়ে একটু যদি আমাদের দর্শকদের আলোকপাত করো। এটা একটু মহিলাদের দিক ঘেঁষা আছে, বেশিরভাগ চরিত্রগুলো মহিলা, কিন্তু পুরুষ ছাড়া তো মহিলা হবে না কোনো ব্যাপার, অতএব পুরুষ আর মহিলা দুটোই আছে। আমি মহিলার যেহেতু নিজে, আমি সেই জন্য একটুখানি মহিলাদের দিক ঘেঁষেই লিখেছি, কিন্তু যতটুকু পুরুষ আমি দেখেছি ছোটবেলা থেকে, সেই বন্ধু বান্ধবী বলো, বাপ কাকাই বলো, সবাইকে নিয়ে সব চরিত্রগুলোই আমার গল্পের মধ্যে স্থান পেয়েছে। এর মধ্যে আছে ধরো আমাদের যে স্বাভাবিক একটা দুঃখ, সেটাকে মজা করে ফেলা, যেটা আমার চরিত্রের এর মধ্যে আমাকে লেখাটার ধরনটা আর কি। যে আমার মনে আছে আমাকে একটা পুজো সংখ্যা বইতে বেরিয়েছিল একটা গল্প, এই গল্পগুলো অনেকগুলোই বেরোনো গল্প আর কি। তো বর্তমান অফিস থেকে আমাকে বলেছিল যে আপনার লেখার এই টুইস্ট গুলো ভীষণ ভালো লাগে, কথা নিয়ে আপনি এত ভালো খেলেন। তা আমি লেখার সময় বুঝতে পারি না আমি ভালো খেলি কি কি খেলে, যাই হোক এটা শুনে আমার খুব ভালো লেগেছিল। এখন আমি সেটা বুঝতে পারলাম, কারণ লিখেছিলাম এক সময়, এইবার যখন এই প্রুফ দেখছি তখন পড়তে পড়তে মনে হচ্ছে যে বাবা এগুলো আমি লিখেছি, এগুলো আমি লিখেছি, বাহ। তো এবার যদি দর্শকদের সবার মনে হয় বাহ, তাহলেই আমি সার্থক আর কি। কারণ এই যে চলছে এটা কদিন ধরে একটা বিরাট ব্যাপার। আর আমার এই বইয়ের জন্য যাকে আমি প্রথম ধন্যবাদটা দেব, সে হচ্ছে সুদীপ ভট্টাচার্য, মানে যে বইটা ছাপছে। সুদীপ ভট্টাচার্য, ঘরে বাইরে পাবলিকেশন। ছেলেটি কেন যে এগিয়ে এলো
কেন এত উৎসুক হয়ে বইটা ছাপতে চাইছে, মানে আমি এখন একটুখানি ঈশ্বর বিশ্বাস করি। তার মানে এই নয় যে সারাক্ষণ হাত জোর করে পড়ে আছি, কিন্তু আমি বুঝতে পেরেছি কোথাও একটা উপরওয়ালার খেলা আছে। অবশ্যই অবশ্যই। সুদীপকে মানে এই সুদীপের সঙ্গে আবার আলাপ করিয়ে দিয়েছে আমাকে ভাস্বর, আমাদের ভাস্বর অভিনেতা চট্টোপাধ্যায়, হ্যাঁ। ভাস্বর চট্টোপাধ্যায় আলাপ করে, কোথা থেকে কার সঙ্গে আলাপ হলো, আর সুদীপ এত আগ্রহী হয়ে এগিয়ে এলো বইটা চাপতে। তখন আমি গুছিয়ে গেছি, সব কোথায় কোথায় লেখা পড়েছিল জানি না। আরেকজন ভদ্রলোকের কথা আমি বলবো, তিনি হচ্ছেন ভীষণ ব্যস্ত মানুষ, ব্যস্ততম ডাক্তার একজন। তিনি আমার বইটার ছবিগুলো এঁকে দিয়েছেন, আচ্ছা। স্কেচ। আমি হঠাৎ মানে এই যে আমি তোমার সঙ্গে গল্প করছি, ওই ডাক্তারের জন্যই আমি বেঁচে আছি। মানে মাস চারেক আগেও আমার সুগার উঠে গেছিল একবারে 500-তেই, উনি ধাক্কা মেরে ঘাড় ধরে নামিয়ে এনেছেন 100-150-তে। তারপরে আবার চিনি খাওয়া শুরু করেছে। না না, এই চিনিটা খেলে কিন্তু আমার সুগারটা বাড়ে না, আমি কাউকে বোঝাতে পারি না। এখন যদি আমি 6টা সন্দেশ খাই, তোমাকে আমি কাল সকালে দেখাবো আমার সুগার ঠিক আছে, কিন্তু তুমি যদি আমাকে রাগিয়ে দাও আমার সুগার চচ্চর করে বেরিয়ে যাবে। মানে চিনিতে হয় না, রাগে কিন্তু সুগার বাড়ে, তাই একদম তো? একদম তাই। তো আপনারা আগামীতে 18ই জানুয়ারিতে অবশ্যই তনিবাদীর বইটি ঘরে বাইরে পাবলিকেশন থেকে সংগ্রহ রাখুন, এবং সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর তনিবাদী ওই যেরকম যে ছবিগুলো এঁকেছে যার কথা বলছিলাম, তা উনি একজন ব্যস্ততম ডাক্তার। তিনি এই স্কেচ গুলো করে দিয়েছেন আর কি। তার নাম হচ্ছে ডাক্তার কৌশিক কুমার সাউ। উনি সুপার একজন ইয়ের হসপিটালে। হসপিটালের তার মানে বুঝতে পারতে ওই ব্যস্ততার মধ্যেও সে আমার জন্য ছবিগুলো এঁকেছে। সুদীপ এত বই ছাপছে, তাই সেই ব্যস্ততার মধ্যেও আমার বইটা ছাপার জন্য উৎসাহী। তাই এখানে আমি একটা ঈশ্বরকে ধন্যবাদ না দিয়ে পারবো কি করে বলো? অবশ্যই।